31শে ডিসেম্বর 2024-এর শেষ দিন। সন্ধ্যার পর থেকেই 31শে ডিসেম্বর নিয়ে পুরো বাংলাদেশে, এমনকি বাংলাদেশের বাইরে যেখানে বাংলা ভাষাভাষীরা বসবাস করেন, প্রায় সবখানে যুগপৎভাবে কৌতূহল, আতঙ্ক, উৎসাহ, উদ্বেগ, একটা মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে। সবাই ভাবতে শুরু করেছেন, প্রশ্ন করতে শুরু করেছেন 31শে ডিসেম্বর আসলে কি হবে। অনেকে আবার নিজের মতো করে নানা রকম উত্তর সাজানোর চেষ্টা করেছেন। অনেকে একেবারেই এটিকে হাস্যরসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, বলছেন 31শে ডিসেম্বর হচ্ছে 31st নাইট, সো 31st নাইট সেলিব্রেশন হবে। কেউ কেউ অনেক বছর আগে, সেই 2004 সালে সেই সময়কার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের একটি বক্তব্যকে সামনে এনে তার সঙ্গে তুলনা করার চেষ্টা করেছেন। সব কিছু ছাপিয়ে অনেক মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে, এবং সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাহলে 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নিজেদেরকে বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা করতে যাচ্ছে, এবং যদি সেটি করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান যে সরকার আছে সেই সরকারটিকে একসাথে রেখে নিজেদেরকে বিপ্লবী ঘোষণা করবে, নাকি সেই সরকারকে বাদ দিয়ে তারাই আলাদা শহীদ মিনারে সরকার ঘোষণা করবে। এই সংবিধান বাতিল করা হবে কিংবা অন্য কিছু ঘোষণা করা হবে, এরকম নানা জল্পনা কল্পনা প্রশ্ন মানুষের মনে সন্ধ্যা থেকেই আলোড়িত হচ্ছে, উচ্চারিত হচ্ছে। আসুন দর্শক, দেখি যে পুরো আলোচনাগুলো, মানে ঘটনা প্রবাহ এবং মানুষের মনে যেসব প্রশ্ন, যেসব আলোচনা হচ্ছে সেগুলোকে আমরা একটু সামারাইজ করার চেষ্টা করি। শনিবার সন্ধ্যার পরপরই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে পরপর দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয় 31শে ডিসেম্বর 2024, বিপ্লবীরা প্রস্তুত তো। তারপরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। ঠিক কাছাকাছি সময়ে ফেসবুক নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রথমে লেখা হয় কমরেডস, নাও অর নেভার। দ্বিতীয়টিতে লেখা হয় প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। এবং এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির নানা পর্যায়ের নেতা, সমর্থক এবং প্রায় সবাই একই সময়ে একযোগে এই দুটি বক্তব্য তাদের ফেসবুকে পোস্ট করতে শুরু করেন, এবং ফেসবুক পোস্ট ধরে সেগুলো জাতীয় গণমাধ্যমের আলোচনার খবরেরও বিষয়বস্তুতে পরিণত হয়। প্রায় অনেকগুলো আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি বাংলা সহ বাংলাদেশের জাতীয় প্রায় অনেকগুলো টেলিভিশন, পত্রপত্রিকায় এই নিয়ে তারা সংবাদ প্রকাশ করেছে, এবং সব জায়গায় একই প্রশ্ন, 31শে ডিসেম্বর আসলে কি হচ্ছে। ঢাকায় আমার বন্ধুদের যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, কিংবা রাজনৈতিক মহলে যাদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, প্রায় সবার মনেই আসলে এটি নিয়ে একটি সংশয় আছে, এবং তারা অনেকেই ঠিক এরকম একটি ভাবছেন যে সম্ভবত ছাত্ররা বর্তমান সংবিধানকে অকেজো ঘোষণা করে তারা তাদের মতো করে একটি ঘোষণা দিবেন, যে ঘোষণাটিকে আসলে সংবিধানের উপরে তারা স্থান দিতে চান, এবং সেই ঘোষণা অনুসারেই এখন থেকে রাষ্ট্রীয় সকল সিদ্ধান্ত, সকল কার্যক্রম পরিচালনা করতে হবে, এরকম একটি ঘোষণা তারা দিতে চান। যদিও প্রকাশ্যে সংবাদ মাধ্যমে আমি অনেকগুলো পত্রিকাতেই দেখলাম যে তারা নাম প্রকাশে অনিচ্ছুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতার সঙ্গে কথা বলেছেন, কিংবা নাগরিক কমিটির কোনো নেতার সঙ্গে কথা বলছেন, তারাও ঘুরিয়ে ফিরে তারা একটি ঘোষণা দেবেন, সেই কথাটি তারা বলছেন, কিন্তু কী ঘোষণা দেবেন সেটি তারা বলেননি। প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এই আলোচনাটি কিন্তু আরও আগে, মানে আগস্টের পরপরই একটা পর্যায়ে রাজনীতিতে উঠে এসেছিল, এবং সেখানে বলা হয়েছিল যে যেহেতু এটি একটি বিপ্লবের মাধ্যমে সরকারের পতন ঘটেছে এবং নতুন সরকার গঠিত হয়েছে, ফলে এটি হওয়া উচিত একটি বিপ্লবী সরকার। এই সরকার কোনো সংবিধান মানার দরকার নাই, সংবিধানের বাইরে একটি ঘোষণাপত্রের মাধ্যমে তারা যেটিকে দরকার মনে করবেন, তারা যেটিকে প্রয়োজন মনে করবেন, সেভাবেই সরকার পরিচালিত হবে। সেটি নিয়ে তুমুল আলোচনা, তর্ক বিতর্ক হয়ে সেই পথে আর এগোয়নি, কারণ
খুব স্ট্রংলি যে স্ট্রং অপিনিয়নটা ছিল যে নতুন অন্তর্বর্তী সরকার যেটি গঠিত হয়েছে সেটি আসলে প্রচলিত সংবিধানের আলোকে শপথ গ্রহণের মাধ্যমেই তারা এই নির্বাচন তারা গ্রহণ করেছেন। ফলে এটি আসলে সংবিধানে যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো বিধান নেই, কিন্তু সংবিধান মেনে সংবিধান অনুসারে শপথ গ্রহণ করে তারা যেহেতু সরকার গঠন করেছেন, কাজে তাদেরকে এই সংবিধানের আওতায় সংবিধান মেনেই চলতে হবে। তার মাঝখানে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করেছিলেন, সেটিও সম্ভব হয়নি। প্রথমত প্রধান রাজনৈতিক দল বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর তার বিরুদ্ধে অবস্থানের কারণে। কিন্তু তখনও ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছিল যে মানে সেই সময়ে রাষ্ট্রপতিকে অবসানের বিরুদ্ধে প্রধানতম যুক্তি ছিল যে তাহলে একটি সাংবিধানিক সংকট তৈরি হবে এবং সেই সংকট থেকে উত্তরণ করা কঠিন হয়ে যাবে। কিন্তু সেই সময় ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি একটি বিপ্লবী সরকার, কাজে সংবিধান মানার কোনো দরকার নেই। কিন্তু যারা বিশেষজ্ঞ, যারা রাষ্ট্র বুঝেন, রাজনীতি বুঝেন, তারা স্পষ্টতই সংবিধানের পক্ষে থেকেছেন এবং তারা বলেছেন যে সংবিধানের আলোকে যেহেতু সরকারটি গঠিত হয়েছে, ফলে সংবিধান মেনেই সব কিছু করতে হবে। প্রায় 5 মাস পর এখন এসে তারা আবার নতুন করে ঠিক সেই পুরনো আলোচনাটাকে সামনে নিয়ে এসেছেন এবং এবার শুধু আলোচনায় রাখা নয়, এবার তারা 31শে ডিসেম্বর বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ডাক দিয়েছেন এবং বলেছেন সেখান থেকে তারা এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, জুলাই বিপ্লবের তারা ঘোষণাপত্র সেখানে পাঠ করবেন এবং সেখানে তারা শপথ নেবেন। তারা কী হিসাবে শপথ নেবেন সেটি অবশ্য কোথাও কোনো পরিষ্কার করা হয়নি। তারা কি বিপ্লবী সরকার হিসাবে শপথ নেবেন, সেই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতৃবৃন্দ আছেন তাদের ফেসবুকে আসলে একটু বোঝার চেষ্টা করছিলাম যে তাদের বক্তব্যটা কি, তারা আসলে কি করতে চান। তারা আসলে এই মানে কেন হঠাৎ করে এরকম একটি ঘোষণা দিতে, এরকম একটি সমাবেশ ডাকলেন। দর্শক, আপনারা জানেন যে গত 2 দিন ধরে ঢাকায় একটি খুবই অল লেভেলের স্টেক হোল্ডারদেরকে নিয়ে খুবই হাই প্রোফাইল, হাই লেভেলের একটা মানে কনফারেন্স হয়েছে, যেখানে ঐক্য, সংস্কার, নির্বাচন এইসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং সরকারের স্টেক হোল্ডাররা, ইভেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নিজে সেখানে উপস্থিত থেকে বক্তৃতা করেছেন। সেই 2 দিনের সেই সভায় অংশগ্রহণকারী অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে সভায় ফর্মাল আলোচনায় যেটি হোক না কেন, ফর্মাল আলোচনার বাইরে তারা নিজেদের মধ্যে ছাত্রদের এই উদ্যোগটি নিয়েও তারা কথা বলেছেন। তার মানে তাদের কাছে ফেসবুকে ঘোষণাটি এখন এলেও তাদের কাছে এই ইনফরমেশনটি ছিল বা তারা কোনো না কোনোভাবে এটি জানতেন এবং তারা এটি নিয়ে কথা বলেছেন। কেউ কেউ এমনও বলেছেন যে তারা তো একটা অ্যানার্কিজম তৈরি করতে চাচ্ছে, দিস ইজ কাইন্ড অফ অ্যানার্কিস্ট ইনিশিয়েটিভ। এবং সেই 2 দিনের সেই সেমিনারেও মানে ছাত্র প্রতিনিধিদের যারা বক্তৃতা করেছেন তাদের কেউ কেউ সেখানে স্পষ্টভাবেই বক্তৃতা কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় তারা স্পষ্টভাবে বলেছেন যে যেই এই সংবিধানটি আসলে মানে 5ই আগস্টের পর বর্তমান সংবিধান অকার্যকর হয়ে গেছে, কাজে এই সংবিধান মানার কোনো কিছু নেই, এরকম কথাবার্তা তারা সেখানে বলেছেন। এবং সেই সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন এই সরকারের সমর্থক কিন্তু বিশেষজ্ঞ পর্যায়ের লোক কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, তারা নিজেদের আলাপ আলোচনায় ছাত্রদের এই ধরনের কথাবার্তায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে সেখানে আসলে হোয়াট ইজ হ্যাপেনিং, তারা আসলে কি করতে চায়, নিজেদের মধ্যে তারা এই প্রশ্নটি করেছেন। তারপরেই আসলে সন্ধ্যায় সেটি প্রকাশ হয়ে উঠেছে এবং ফেসবুক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে তারা ঘোষণা দিয়েছেন যে তারা একটা প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, একটা ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছেন। যে কথা আমি বলছিলাম যে আমি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং নাগরিক কমিটির নেতৃবৃন্দের ফেসবুকে আমি একটু খোঁজার চেষ্টা করেছিলাম যে তারা কি করতে চায়, তাদের বক্তব্য কী, সেই ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায় কি না। ফারদিন হাসান নামে একটি বেসরকারি ইউনিভার্সিটির ল থেকে যিনি পাশ করেছেন, তার প্রোফাইলে এইভাবে উল্লেখ করা আছে। তার একটি বক্তব্য যেটি হাসনাত আবদুল্লাহ আবার তার ওয়ালে শেয়ার করেছেন, আমার কাছে এই বক্তব্যটাকে খুব ইন্ডিকেটিভ মনে হয়েছে যে এই যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেই জায়গায়। আমি সেটা একটু আপনাদেরকে একটু পড়ে শোনাই দর্শক। ফারদিন হাসান তার পোস্টে যেটি হাসনাত আবদুল্লাহ শেয়ার করেছেন তিনি বলছেন, প্রক্লেমেশন অফ রেভলিউশন কেন লাগবে? নিজেই প্রশ্নটি করেছেন, করে আবার বলছেন আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে। অর্থাৎ তারা মনে করছে যে দে আর ইন ডেঞ্জার অর দে আর ইন
থ্রেট। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লেমেশন লাগবে। এই কাজ হওয়ার দরকার ছিল 5ই আগস্ট, কিন্তু দেরিতে হইলেও যে হচ্ছে এটাই স্বস্তির ব্যাপার, ফারদিন হাসান তার ফেসবুক পোস্টে লিখেছেন। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই প্রোক্লেমেশন জিনিসটা আসলে কি। এইটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক অর্থে ঘোষণা। তো এই ঘোষণাটি ঠিক কি করে, ফারদিন হাসান প্রশ্ন করছেন এবং উত্তর দিচ্ছেন। এই যে ধরেন এই সরকার, এটা তো সংবিধান অনুযায়ী অবৈধ, ফারদিন হাসান বলছেন। প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে। যে স্টেট সিস্টেম আমাকে বা আপনাকে এখন পর্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ফাঁসির আসামি বানায় রাখছে, সে স্টেট সিস্টেমকে খারিজ করে দেয়। অর্থাৎ বর্তমান যে সংবিধান, বর্তমানে যে রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, যে নিয়ম আইনকানুন আছে, পুরোটাকেই বাতিল করে দেয় তাদের যেই ডিক্লারেশন, যেটি তারা 31শে ডিসেম্বর শহীদ মিনারে ঘোষণা করবে বলে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন। ফারদিন হাসান আরও লিখছেন, এছাড়াও এই প্রোক্লেমেশন আরও কী করতে পারবে। এই যে আমাদের নিত্যদিনের অভিযোগ থাকে যে এইটা কেন এভাবে হচ্ছে না, ওটা কেন ওভাবে হচ্ছে না, এইসব হিসাব নিকাশ বদলানোর জন্যই প্রোক্লেমেশন জরুরি। রাষ্ট্রযন্ত্রের যে সকল বস্তা পচা নিয়মের কারণে সব কাজ পিছিয়ে যায় তা ছুঁড়ে ফেলে জুলাইয়ের আলোকে নতুন রাষ্ট্র কাঠামো তৈরির ভিত্তি হবে এই প্রোক্লেমেশন। যে নতুন বাংলাদেশের স্বপ্ন এই দেশের মানুষ দেখেছে তা বাস্তবায়ন হবে এর মাধ্যমে। ফারদিন হাসান আরও বলছেন, এই কাজ হওয়া উচিত ছিল আরও অনেক আগেই, দেরি হয়ে গেছে প্রায় মাস 5, কিন্তু তাও হচ্ছে। জুলাইকে ধারণ করা প্রত্যেকটি ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ হবে এর মাধ্যমে। যে বাংলাদেশ 2.0 এর কথা আমরা এতদিন বলে এসেছি তা সত্যি হবে 31 তারিখ। আমি থাকবো সেদিন শহীদ মিনারে মুজিববাদের কবর রচনা করতে, আপনারা থাকবেন তো? আরও কয়েকজন সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফেসবুকে ঠিক এই কথাটি তারা বলেছেন যে 31 ডিসেম্বর মুজিববাদের কবর হবে। এবং মাহফুজ আলম তার একাধিক তার বক্তৃতায় বলেছেন যে বর্তমান সংবিধান হচ্ছে আসলে একটা মুজিববাদের দলিল। সো আমরা ধারণা করতে পারি যে তারা যেই প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন যেটা তারা ঘোষণা করতে যাচ্ছে বা চাচ্ছে, সেটি মূলত বর্তমানে এই সংবিধানকে বাতিল করে দেওয়া, কিংবা তাদের ঘোষণাটিকে এই সংবিধানের উপরে জায়গা করে দিয়ে এই ঘোষণা অনুসারে দেশ পরিচালনা করার। এখন এই বিষয়টি নিয়ে রাজনীতিকদের যাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের কারো মধ্যে উদ্বেগ আছে, আবার কেউ মনে করছেন যে তাদের এখন আর সেই অবস্থা নেই যে একটা কিছু করে ফেলবে 5ই আগস্টের মতো। আবার কেউ বলছেন যে জলিল সাহেবের কথা মনে আছে। দর্শক, আপনারা যারা ভুলে গেছেন তাদেরকে একটু মনে করে দিই যে 2004 সালে আওয়ামী লীগ তখন বিরোধী দলে, সেই সময় আওয়ামী লীগের তৎকালীন সেই সময়কার জেনারেল সেক্রেটারি আব্দুল জলিল তিনি একটি ঘোষণা দিয়েছেন, হঠাৎ করে একটা ঘোষণা দিয়েছিলেন 30 এপ্রিল জোট সরকারের পতন ঘটবে। একই সাথে তিনি সে সময় বলেছিলেন তার কাছে এমন একটি ট্রাম্প কার্ড আছে যা প্রয়োগ করলে জোট সরকারের পতন হবেই। সেটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল উত্তেজনা, কৌতূহল অনেক কিছু তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে 30 এপ্রিল কিছুই হয়নি। কিন্তু তার আগের সময়টা বেশ খানিকটা সময় টান উত্তেজনার মধ্যে ছিল, উদ্বেগের মধ্যে মানুষ ছিল যে জলিল সাহেবের হাতে কি এমন ট্রাম্প কার্ড আছে যে পুরো সরকারকে ফেলে দেবেন তিনি। তার ঠিক 18 বছর পরে 2022 সালে বিএনপি নেতা আমানুল্লাহ আমান তিনি আবার ঠিক এরকমই একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করেছেন। 2022 সালের নভেম্বর মাসে আমানুল্লাহ আমান ঘোষণা দিয়েছিলেন যে 10ই ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে, যার পরোক্ষ অর্থ হচ্ছে সে সময় আবার বিএনপি বিরোধী দলে, আওয়ামী লীগ ক্ষমতায়, যার পরোক্ষ অর্থ হচ্ছে 10ই ডিসেম্বর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে এবং বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন হবেন। ইনফ্যাক্ট 2022 সালে আওয়ামী লীগের পতন ঘটেনি, যেমন পতন ঘটেনি 2004 সালের 30 এপ্রিল আব্দুল জলিলের ঘোষণা অনুসারে। অনেকে এই দুটি প্রসঙ্গ টেনে এনে বলার চেষ্টা করছেন যে এটি আসলে ঠিক সেরকমই একটি ব্যাপার, তারা 31শে ডিসেম্বর শহীদ মিনারে হয়তো সমাবেশ করবে, করে একটা বক্তৃতা করবে সেই জায়গায়। কিন্তু অনেকে আবার মনে করছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি বা তাদের পেছনে যারা আছে তাদের সঙ্গে একটা ইসলামী চরমপন্থী একটি বড় গ্রুপের সংযোগ আছে বা যোগাযোগ আছে, বা তারা তাদের সঙ্গে সম্পর্কযুক্ত আছে, এরকম একটি আলোচনা রাজনৈতিক অঙ্গনে আছে। এবং এগুলো নিয়ে বিভিন্ন সময়ে
বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলাপ আলোচনা হয়েছে। ফলে সেই বিষয়গুলোকে যারা বিবেচনায় রাখেন তারা আবার একটু আতঙ্ক বোধ করেন যে ঠিক ছাত্রদের এই মানে ঘোষণা, জুলাই ঘোষণা এবং সেটিকে তার সঙ্গে তার বাইরে আর কোনো প্রস্তুতি আছে কিনা এবং সেটি মিলে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি হবে কিনা। এবং তার সঙ্গে এটিও মিলানো হচ্ছে যে এই যে সচিবালয়ে আগুন লাগলো এবং মানে এইভাবে মানে আগুন লাগার পরে প্রায় পুরো সচিবালয়ই এখন কাজ করার পরিবেশ সেখানে নষ্ট হয়ে গেল এবং সাংবাদিকদের সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেওয়া হলো। এই সব ঘটনা প্রবাহগুলো এবং 31শে ডিসেম্বরে তাদের যে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের প্রস্তুতি, এই সব কিছুর সঙ্গে কোনো ধরনের যোগসূত্র আছে কিনা। তবে সুস্থ রাজনীতি যারা চিন্তা করেন তাদের অনেকের মনেই এই ভয়টি দেখা দিয়েছে যে 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এমন কোনো ঘোষণা দিবে কিনা যে ঘোষণার থেকে আসলে আবার নতুন করে রাজনৈতিক অস্থিরতা তো এমনিতেই আছে, কোনো অ্যানার্কিজম তৈরি হয় কিনা সেই চিন্তাটি অনেকে করছেন। এবং সেই চিন্তার সঙ্গে এই প্রশ্নটি তাদের মনে কাজ করছে যে তারা নিজেদেরকে বিপ্লবী সরকার যদি ঘোষণাই করেন সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতৃত্বে রেখে করবেন নাকি বাদ দিয়ে করবেন, কিংবা কি হবে তাদের বিপ্লবী সরকারের রূপরেখা। আর সত্যি সত্যি যদি তারা এই সংবিধানকে বাতিল ঘোষণা করেন তাহলে এই অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান রাষ্ট্রের অন্যান্য স্টেক হোল্ডাররা বা রাজনৈতিক দল হিসাবে এখন মানে মূল রাজনৈতিক দল হিসাবে বিএনপি কিভাবে রিয়্যাক্ট করবে বা তাদের প্রতিক্রিয়া কি হবে। অবশ্য আমার ধারণা যে 31শে ডিসেম্বরের আগেই এখন আমি টরন্টোতে কথা বলছি, বাংলাদেশে এখন রাত, আর কিছুক্ষণ পর সকাল হবে, হয়তো এর মাঝখানে আমরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য বা প্রতিক্রিয়া জানতে পারবো। কিন্তু আমাদের মনে সেই প্রশ্নটি থাকবে, একই সঙ্গে আতঙ্কও থাকবে যে নতুন করে কোনো একটি নৈরাজ্যের মধ্যে দেশ ঢুকে যাচ্ছে কিনা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।